হ্যালো স্টুডেন্ট, তোমাদের সবাইকে এমএ ফিজিক্স ক্লাসে ওয়েলকাম। আমি আজকে তোমাদেরকে একটা ইম্পর্টেন্ট জিনিস নিয়ে আলোচনা করব। সেটা হচ্ছে 11-12 এই সেমিস্টার সিস্টেম, যেটা আগের বার থেকে স্টার্ট হয়েছে আমাদের ওয়েস্ট বেঙ্গল বোর্ডে। এই সেমিস্টার সিস্টেমে পরীক্ষাগুলো কিভাবে নেবে বা কিভাবে হবে, বা কতটাই বা পাস মার্ক, কতটুকু পড়তে হবে, কেমন ভাবে এক্সাম প্যাটার্ন, সেই সম্বন্ধে একটা ডিটেলস আলোচনা করার চেষ্টা করব। তোমরা ভালো করে এই ভিডিওটা দেখো, যাতে এগুলো তোমাদের একটা সঠিক ধারণা আসে, এবং পড়তে গিয়ে বা 11-এ গিয়ে তোমরা সায়েন্স বা আর্টস যাই নাও, সমস্ত স্ট্রিমে পড়তে গিয়ে প্ল্যানিং যেন ঠিকঠাক থাকে। আচ্ছা আচ্ছা, তোমাদের যেটা বলবো সেটা হচ্ছে 11 এবং 12 আগে যেটা ফুল একটা ফাইনাল পরীক্ষা হতো। একটা ফাইনাল পরীক্ষা কতর মধ্যে পরীক্ষা হতো? একটা ফাইনাল পরীক্ষা 100-র মধ্যে হয়। কিন্তু এখন কি হয়েছে, এই ফাইনাল পরীক্ষাটা 11-এর ফাইনাল পরীক্ষাটা এখন বছরের শেষে না নিয়ে 6 মাসে দুটো ভাগে ভাগ করে দিয়েছে, সেমিস্টার 1 এবং সেমিস্টার 2। একইভাবে 12-এর যে ফাইনাল পরীক্ষাটা, যেটা আমাদের বোর্ড এক্সাম হতো, অন্য স্কুলে গিয়ে সেন্টার হতো, যেটাকে আমরা এইচএস এক্সাম বলতাম, সেটা অ্যাকচুয়ালি সেমিস্টার 3 এবং সেমিস্টার 4 এই দুটো সেমিস্টারে ভাগ করেছে 6 মাসে। এবং এই দুটো দুটো সেমিস্টারই কিন্তু বাইরে অন্য সেন্টারে গিয়ে পরীক্ষা দিতে হবে। কিন্তু 11-এর ক্ষেত্রে সেমিস্টার 1 এবং সেমিস্টার 2টা স্কুলেই পরীক্ষা নেবে, স্কুলই কন্ডাক্ট করবে। কিন্তু সেমিস্টার 3 আর 4টা অন্য সেন্টারে গিয়ে পরীক্ষা দিতে হবে, যেমন ভাবে এইচএস দেওয়া হয় ঠিক সেভাবে। এবার সিলেবাসটা যেটা ছিল আমাদের ফিজিক্সের ক্ষেত্রে যদি বলি, ফিজিক্সটা যেটা গোটা বইটা আসতো, একটা পুরো বছরের শেষে পরীক্ষা হতো, সেটা না হয়ে বইটা অর্ধেক করে ভাগ করে দিয়েছে সেমিস্টার 1 এবং সেমিস্টার 2-তে। একইভাবে 12টাও দুটো ভাগে ভাগ করে দিয়েছে। এতে কি হচ্ছে, স্টুডেন্ট একটু ভালো শিখতে পারছে এবং ডিটেলস একটা জ্ঞান নিয়ে পরীক্ষা দিতে যেতে পারছে। গোটা বইয়ের একটা জ্ঞান থেকে ভেঙে ভেঙে পরীক্ষাটা নিলে আমার মনে হয় বেশি শিখবে এবং বেশি ছাত্রদের সুবিধা হবে। আচ্ছা, এবার যেটা বলবো, সেমিস্টার 1-এর কেমন ভাবে এক্সাম প্যাটার্ন, কিভাবে কি হয়। সেমিস্টার 1-এর ক্ষেত্রে পুরোটাই এমসিকিউ প্যাটার্ন থাকে, অর্থাৎ 35 নম্বর এমসিকিউ প্যাটার্ন থাকে। আমি একটা জিনিস আগে বলে দিই, সেটা হচ্ছে আগে যেটা টোটাল 100 নম্বরের পরীক্ষা হতো বছরের শেষে। আমি আমি এটা ফিজিক্সের, অর্থাৎ সায়েন্সের ক্ষেত্রে ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি এই তিনটে সাবজেক্টের ক্ষেত্রে বলছি। আর ম্যাথামেটিক্স বা ওই ল্যাঙ্গুয়েজ সাবজেক্ট গুলো, বাংলা বা ইংলিশ, ওগুলোর ক্ষেত্রে একটু আলাদা। আচ্ছা, এখানে এই 100 নম্বরের পরীক্ষাটা আগে যেটা হতো, সেটা এই 100 নম্বরের পরীক্ষার মধ্যে 70 নম্বর আসতো থিওরি, আর 30 নম্বর আসতো প্র্যাকটিক্যাল। এই দুটো মিলিয়ে থাকতো 100 আগে, যেটা ফাইনাল একটা এক্সাম হতো বছরের শেষে। কিন্তু এখন যেহেতু সেমিস্টার সিস্টেম হয়ে গেছে 6 মাসে, তাই এই 70 নম্বর থিওরিটা দুটো ভাগে ভেঙে গেছে, সেমিস্টার 1-এ 35 আর সেমিস্টার 2-তে 35। একইভাবে প্র্যাকটিক্যালে 30 নম্বরটা দুটো ভাগে ভাগ হয়ে গেছে, সেমিস্টার 1-এ 15, সেমিস্টার 2-তে 15। এই এমসিকিউ 35 নম্বর, এটা কিন্তু 35টাই থাকবে, কোনো অপশন থাকবে না, এখান থেকে পুরো 35টাই করতে হবে। এবং এমসিকিউ প্যাটার্নটা পুরো ওএমআর সেটে পরীক্ষা হবে। ওএমআর সেট তো তোমরা জানোই। ওএমআর হচ্ছে ওই যে কোন একটা কোশ্চেন এমসিকিউ থাকে, এরকম 4টে থাকে, যেটা সঠিক আনসার হয় সেটা গোল করতে হয়, যেরকম কম্পিটিটিভ এক্সাম গুলোতে থাকে, নিট জেইই বা সমস্ত কম্পিটিটিভ এক্সামে এরকম এমসিকিউ প্যাটার্নে থাকে। এতে আমার যা মনে হয় খুব ভালো সিস্টেম এটা। পরবর্তীতে স্টুডেন্টদের বিভিন্ন কম্পিটিটিভ এক্সামের ক্ষেত্রে এই ভুলগুলো হয় না, যেগুলো সংশোধনের কারণে এই ওয়েস্ট বেঙ্গল বোর্ডে আমাদের সেমিস্টার 1-এ এরকম সিস্টেম করেছে। একইভাবে সেমিস্টার 2-তে কোনো শর্ট কোশ্চেন বা এমসিকিউ টাইপ কোশ্চেন থাকে না। 2 নম্বর কোশ্চেন, 3 নম্বর কোশ্চেন এবং 5 নম্বরের কোশ্চেন, এই অর্থাৎ কোনো শর্ট কোশ্চেন থাকে না। 2, 3 এবং 5 নম্বরের কোশ্চেন থাকে পরের পার্টটুকু। একইভাবে 12-এর ক্ষেত্রে সেমিস্টার 3তেও এমসিকিউ থাকে 35 নম্বর, সেমিস্টার 1-এর মতো এমসিকিউ থাকে 35 নম্বর। আর এটাতে থাকে, লাস্টেরটায় থাকে 2, 5 এই নম্বরের কোশ্চেন। অর্থাৎ সেমিস্টার 1, অর্থাৎ 11-এর প্রথম সেমিস্টার
এবং সেমিস্টার 3 অর্থাৎ 12 এর প্রথম সেমিস্টার, এই দুটোর পুরো এমসিকিউ প্যাটার্নে হবে 35 নম্বর। আর সেমিস্টার 2 এবং সেমিস্টার 3 অর্থাৎ 11 এবং 12 এর লাস্টের সেমিস্টার গুলোতে কি হবে, বড় কোশ্চেন অর্থাৎ 2, 3 এবং 5 নম্বরের কোশ্চেন থাকবে। এখন প্রশ্ন হচ্ছে যে পাস মার্ক কততে? অ্যাকচুয়ালি 100 মধ্যে যে 70 প্লাস 30 প্র্যাকটিক্যাল ছিল, এখানে 30 নম্বর প্র্যাকটিক্যালে আশা করি কেউ ফেল করে না। এই 70 নম্বর থিওরিতে অ্যাকচুয়ালি 21 পেলে পাস ছিল, 30%, 70 মধ্যে 30%, 21 পেলে পাস ছিল। কিন্তু যেহেতু এখন 35-35 ভাগ হয়ে গেছে সেমিস্টারে, তাই 35-এর মধ্যে মোটামুটি 10.5 মানে 11 ধরছি, 11 পেতেই হবে, তবে সে পাস করবে। এখন 35টা এমসিকিউর মধ্যে 11 নম্বর পাওয়া তেমন কোনো ব্যাপার নাই, কারণ 11টা এমসিকিউ এমনিতেই পেয়ে যাবে, আশা করি কেউ ফেল করবে না। এবার যদি কোনো কারণে কেউ ফেল করে বা যদি অসুস্থতা বা কোনো কারণে পরীক্ষা দিতে পারলো না সেমিস্টার 1-এ, তাহলে কি হবে? যদি কোনো কারণে সেমিস্টার 1-এ পরীক্ষা দিতে না পারে, তাহলে অ্যাকচুয়ালি ওই পরীক্ষাটা, তাহলে তাকে কিন্তু সেমিস্টার 2-তে তোলানো হবে। মানে সেমিস্টার 1-এ কেউ যদি পরীক্ষা না দেয় বা ফেল করে, তাহলে কিন্তু তাকে সেমিস্টার 2-তে তোলানো হবে, অর্থাৎ সেমিস্টার 2-এ উঠে যাবে এবং পরীক্ষা দিতে পাবে। কিন্তু এর সঙ্গে সঙ্গে একটা কিন্তু সেমিস্টার 1-এর যে আগে যে ফেল করেছে তার জন্য একটা সাপ্লিমেন্টারি এক্সাম তাকে দিতেই হবে, এবং সেই সাপ্লিমেন্টারি এক্সাম ক্লিয়ার করে তবেই কিন্তু তার দুটো সেমিস্টার ক্লিয়ার হবে। সবাই বোঝা গেল? মানে সেমিস্টার 1-এ ফেল করা সত্ত্বেও কিন্তু সেমিস্টার 2-তে তোলানো হবে, কিন্তু তার সাথে সাথে পরে পরে সেমিস্টার 1-এর সাপ্লিমেন্টারি একটা এক্সাম হবে, যেটা দিয়ে এটা পুরো ক্লিয়ার করতে হবে। এবার যদি কেউ সাপ্লিমেন্টারি এক্সামেও যদি অ্যাটেন্ড না করে বা ফেল করে যায়, তাহলে কিন্তু তার পুরো একটা বছর ইয়ার লস। একটা বছর যেটা আগের বার হতো, আগে হতো যেটা পুরো 70 নম্বরের মধ্যে কেউ ফেল করলে তার পুরো ইয়ার লস হতো, এবং পুনরায় তাকে 11-এ ভর্তি হতে হতো, 11 আবার পড়তে হতো একটা বছর। কিন্তু এটার ক্ষেত্রে তা না, সেমিস্টার 1-এ ফেল করলে সেমিস্টার 2-তে তোলানো হবে, তার সঙ্গে সঙ্গে আবার সাপ্লিমেন্টারি এক্সাম দিতে হবে। কিন্তু যদি আবারও সাপ্লিমেন্টারি এক্সাম ফেল করে, তাহলে কিন্তু তার আবার পুনরায় একটা বছর পুরো লস যাবে, পুনরায় তাকে আবার পুরোটা দুটোই পরীক্ষা দিতে হবে। এখন একটা জ্ঞান এলো, একটা ধারণা এলো, মানে সেমিস্টার সিস্টেম আর কিছুই না, আগে যেটা বছরের শেষে একটা গিয়ে পরীক্ষা হতো, সেটাই এখন বছরের দুটো ভাগে 6 মাস 6 মাসে ভেঙে দিয়েছে, এবং এই 6 মাসে 6 মাসে তাকে এই মানে এইটা সিলেবাসটা কমপ্লিট করতে হবে। এবং যে বইটা আশা করি আমাদের সায়েন্সের ক্ষেত্রে ফিজিক্স বা কেমিস্ট্রি বায়োলজি এগুলোর ক্ষেত্রে সায়েন্সের সিলেবাসের কোনো চেঞ্জ নেই, অর্থাৎ যেমন যেমন ছিল, যেমন আগে ছিল এখন ঠিক সেই রকমই আছে, শুধু ওইটাকেই মানে ভাগ করে দিয়ে 6 মাস একটা সিলেবাস, পরের 6 মাসে গিয়ে আর একটা সিলেবাস, বইটাকে ভাগ করে দিয়েছে। আমার মনে হয় সাহিত্যগুলো বা ল্যাঙ্গুয়েজ সাবজেক্ট গুলো, বাংলা ইংলিশ, এগুলোকে সিলেবাসটা কিছুটা চেঞ্জ করেছে। যেটা বলবো, আশা করি সেমিস্টার সম্বন্ধে সবার একটা মোটামুটি ধারণা এসেছে। কারো যদি কোনো খুব প্রশ্ন থাকে তাহলে কমেন্টে জানাবে, আমি রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। এখন আমার প্রশ্ন হচ্ছে, এই যে সেমিস্টার সিস্টেমে আমাদের ফিজিক্সের সিলেবাসটা তাহলে কিভাবে বিভাজন করেছে? ফিজিক্সের সিলেবাসে কি বা আছে? সেমিস্টার 1-এ কি আছে, সেমিস্টার 2-তেই বা কি আছে? আমি এখন এই ভিডিওটাতে সেমিস্টার 1 নিয়ে শুধু আলোচনা করব, কারণ এখন নিউ সেশন যেটা স্টার্ট হচ্ছে বা নিউ 11 যারা স্টার্ট করছে তাদের সেমিস্টার 1, তাই সেমিস্টার 1 নিয়ে আলোচনা করব। পরে নেক্সট একটা ভিডিও নিয়ে আসবো যেটা সেমিস্টার 3 নিয়ে, কারণ যারা এখন 11-এ পড়ছে, 11 সেকেন্ড সেমিস্টারে পরীক্ষা দিচ্ছে, তাদের সেমিস্টার 3 ভিডিওটা আমি পরে নিয়ে আসবো। এখন আজকে আমি সেমিস্টার 1-এর ফিজিক্সের সিলেবাসটা নিয়ে একটু আলোচনা করবো, এবং কোন চ্যাপ্টার থেকে কত নাম্বার, কটা এমসিকিউ থাকবে সেটা নিয়ে আলোচনা করবো। আচ্ছা, এবার যেটা বলবো এবার ফিজিক্সের সিলেবাস সম্পর্কে বলি। ফিজিক্সের সেমিস্টার 1-এ যে সিলেবাসটা আছে, সেমিস্টার 1 এটা সেমিস্টার 1-এর যে সিলেবাসটা আছে সেটা হচ্ছে 5টা ইউনিট আছে। 5টা ইউনিটে কতগুলো চ্যাপ্টার আছে? ইউনিট 1-এ যেমন আছে ইউনিটস এর মেজারমেন্ট, মানে যেখানে একক মাত্রা বা ডাইমেনশন অ্যানালাইসিস যেগুলো আছে সেই সবগুলো সম্বন্ধে একটা কোশ্চেন থাকে, মানে 3টে কোশ্চেন থাকে, এমসিকিউ টাইপ কোশ্চেন। 3টে কোশ্চেনে 3 নম্বর থাকবে। খুব ইম্পর্টেন্ট চ্যাপ্টার, খুব সহজ চ্যাপ্টার, একদম পাতি। 3টে নাম্বার এখানে পুরো সবাই পারবে, একটু ঠিক মতো করে ক্লাসটা করলে বা একটু ঠিক মতো ভাবে পড়াশোনা করলে এই 3 নাম্বার পুরো পাওয়া যাবে। আমি 100% শিওর বলছি 3টে নাম্বার সবাই পারবে। আমি এই চ্যাপ্টার থেকে কয়েকটা প্রবলেমের ভিডিও নিয়ে আসবো, সেই প্রবলেম এবং
কয়েকটা টাইপ শেখাবো, সেই টাইপগুলো করলে মোটামুটি এই 3 নাম্বার সবাই পারবে। আচ্ছা, ইউনিট 2 এ থাকছে কাইনেমেটিক্স। কাইনেমেটিক্স এর দুটো চ্যাপ্টার আছে, একটা একমাত্রিক গতি, ওয়ান ডাইমেনশনাল মোশন যেটা, আর একটা হচ্ছে ভেক্টর অ্যানালাইসিস। ভেক্টর, একমাত্রিক গতি এবং ভেক্টর, এই দুটো চ্যাপ্টার এতটাই ইম্পর্টেন্ট চ্যাপ্টার, কারণ আমাদের পুরো ফিজিক্সটা 11-12 বা অনার্স যাই বলুন না কেন, এই যে পুরো ফিজিক্সের যে পিলার স্তম্ভ, সেটা হচ্ছে অ্যাকচুয়ালি এই ভেক্টর এবং ওয়ান ডাইমেনশনাল মোশন। ভেক্টর অ্যানালাইসিস বা ভেক্টর অ্যালজেব্রা যদি কেউ না জানে, তাহলে তার ফিজিক্সের ক্যালকুলেশন, ফিজিক্সের অঙ্ক করা কখনোই সম্ভব না। অর্থাৎ একটা ইম্পর্টেন্ট চ্যাপ্টার যেটা সায়েন্স নিয়ে পড়লে পড়তেই হবে, এবং এতটাই ইম্পর্টেন্টের সাথে সাথে নাম্বারটা হিউজ পরিমাণে আছে, পুরো 12টা এমসিকিউ এখান থেকে থাকবে। মানে শুধু এই দুটো চ্যাপ্টার পড়লেই 5 মার্ক 11-র উপর উঠে যাবে। তাই খুব ইম্পর্টেন্ট চ্যাপ্টার, এটা প্রত্যেককে করতে হবে। আমি এখান থেকে অনেকগুলো ভিডিও নিয়ে আসবো, এইখানকার প্রবলেম গুলো, ভেক্টর অ্যানালাইসিস এর প্রবলেম, একমাত্রিক গতি, ওয়ান ডাইমেনশনাল এর প্রবলেম, এখান থেকে অনেকগুলো প্রবলেম নিয়ে আসবো, সেগুলো নিয়ে আলোচনা করাবো। আশা করি সবার অসুবিধা হবে না। ইউনিট 3, যেখানে আছে লজ অফ মোশন, যেখানে দুটো চ্যাপ্টার আছে, 3টে চ্যাপ্টার আছে। নিউটনের গতিসূত্র, যেটা একদম বাজে জিনিস, নতুন কিছু 11-এ কিছুই নাই, যেটা ক্লাস 9-এ তোমরা শিখেছিলে, ঠিক সেই সেম সিলেবাসে আছে। ঘর্ষণ, ফ্রিকশন, এটা একটা নিউ টার্ম এবং খুব ইন্টারেস্টিং, খুব মানে কনসেপচুয়াল চ্যাপ্টার, খুব ভালো লাগবে করতে। এবং বৃত্তীয় গতি, সার্কুলার মোশন, বৃত্তীয় গতিটাও কিন্তু একটা খুব ইম্পর্টেন্ট চ্যাপ্টার, যেটা আমাদের পরবর্তীতে গিয়েও বিভিন্ন চ্যাপ্টার, যেমন যদি বলি সাউন্ড, অপটিক্স, ওয়েভ, 12-এ গিয়ে এসি কারেন্ট বা লাইটের ক্ষেত্রে, ওসবের ক্ষেত্রে, প্রত্যেকটা ক্ষেত্রে কিন্তু বৃত্তীয় গতি চ্যাপ্টারটার কিছু কিছু জিনিস, টপিক খুব ইম্পর্টেন্ট, কাজে লাগে। তাই যদি বলি বৃত্তীয় গতি, ভেক্টর, এগুলো কিন্তু ফিজিক্সের স্তম্ভ, এগুলো না করলে কিন্তু পরবর্তীতে গিয়েও অসুবিধা হবে। কেউ যদি সেমিস্টার 1-এ ফাঁকি মারে, তবুও কিন্তু তাকে এই 2-3টে চ্যাপ্টার আছে যেগুলো করতেও হবে, অবশ্যই করতে হবে, কারণ না করলে কিন্তু 12-এ গিয়ে প্রবলেম হবে, পরের সেমিস্টার গুলোতে গিয়ে প্রবলেম হবে। আচ্ছা, ইউনিট 4-এ আছে ওয়ার্ক অ্যান্ড এনার্জি, কার্যক্ষমতা শক্তি। এই কার্যক্ষমতা শক্তিতে একটাই চ্যাপ্টার আছে, অন্য কোনো চ্যাপ্টার নেই। এখান থেকে পুরো 5টা এমসিকিউ থাকবে, 5 পাওয়া যাবে। একটাই চ্যাপ্টার, এটা করাই যায়। এখান থেকে তো অন্য কোনো চ্যাপ্টার করতে হবে না, একটা চ্যাপ্টার থেকে 5টা কোশ্চেন। ইউনিট 5-এ থাকে দুটো চ্যাপ্টার, স্থিতিবিজ্ঞান আর হচ্ছে দৃঢ়বস্তুর ঘূর্ণন। এখান থেকে থাকবে 7টা কোশ্চেন 1 নম্বরে। এই হচ্ছে মোটামুটি ফিজিক্সের একটা সেমিস্টার 1-এর সিলেবাস। আশা করি সবাই বুঝতে পেরেছে, এবং এই যেগুলো আমি স্টার্ট দিয়েছি, সেগুলো অন্তত পক্ষে যদি ভালো করে একটু পড়া যায়, তাহলে তাদের ভালো রেজাল্ট হবে। আশা করছি ভালো রেজাল্ট হবে, কোনো অসুবিধা হবে না। আচ্ছা, সবার আশা করি সেমিস্টার সম্বন্ধে একটা ধারণা পাওয়া গেছে, এবং এই যে ফিজিক্সের যে সিলেবাসটা আছে, এই সিলেবাসটা খুব সুন্দর সিলেবাস সেমিস্টার 1-এ। আমার মনে হয় সেমিস্টার 1-এর সিলেবাসটা একটু কম আছে, আর একটু দিলেই ভালো হতো, কারণ সেমিস্টার 2-তে গিয়ে একটু হিউজ পরিমাণে সিলেবাস আছে। তবু অসুবিধা হবে না, কোনো অসুবিধা নাই। আমি এখান থেকে প্রবলেম সেট 1 গুলো বিশেষ করে আমি করানোর চেষ্টা করব। তোমরা সবাই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও এবং কমেন্ট করো, এটাতে যাতে কোনো প্রবলেম যদি থাকে আমি তার রিপ্লাই দেব। এবং সাবস্ক্রাইব করা থাকলে এর পরের যে ভিডিওগুলো আসবে বা প্রবলেম সেট 1-এর যেগুলো ভিডিও আসবে, সেগুলো পাঠাবো, এবং এখান থেকে যে এমসিকিউ গুলো থাকে, যে টাইপের এমসিকিউ থাকে, সেগুলো নিয়েও ভিডিও বানাবো। আশা করি তোমাদের সবার ভিডিওটা পছন্দ হয়েছে। আর একটা জিনিস আমার বলার বাকি ছিল, সেটা বলে দিই, যে এই যে সেমিস্টার সিস্টেমে কিন্তু কোনো ক্যালকুলেটর ইউজ করতে দেবে না। এটা কিন্তু অনেকে জানে না, অনেকে এটা নিয়ে প্রশ্ন থাকে, যে আগে আমাদের ইয়ার সিস্টেমে কিন্তু ক্যালকুলেটর ব্যবহার করতে দিত, কিন্তু এখন আমাদের নিট, জেই বা বিভিন্ন কম্পিটিটিভ এক্সামে কিন্তু এই ক্যালকুলেটর ব্যবহার করতে দেয় না। সেই কারণে আমাদের ওয়েস্ট বেঙ্গল পর্ষদও এই সিদ্ধান্ত নিয়েছে যে এখানে কোনো ক্যালকুলেটর ব্যবহার করতে দেবে না, বিনা ক্যালকুলেটরে ক্যালকুলেশন করতে হবে। আর সেমিস্টার 3 আর সেমিস্টার 4 এটা কিন্তু বাইরে গিয়ে, অন্য সেন্টারে গিয়ে পরীক্ষা দিতে হবে। তাই